19 জুলাই 1654 সকাল 6:30 পৃথিবীর ইতিহাসে নতুন একটি অধ্যায় শুরু হয়। ঘটনাটি শুরু হয় মেক্সিকোর একটি শহর, যেখানে পৃথিবীর সর্বপ্রথম অ্যাটমিক বোম পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়। যেই বোম তৈরির পিছনে ছিল অনেক মানুষের মেধা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। তবে অ্যাটমিক বোমার মতো এত কঠিন একটা প্রজেক্টের কাজে নিয়োজিত ছিলেন তৎকালীন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার। আমরা প্রত্যেকেই জানি অ্যাটমিক বোম অথবা পারমাণবিক বোমা কতটা শক্তিশালী, এর ধ্বংসাত্মক কতটা ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে। আর এই অ্যাটমিক বোম কিভাবে আবিষ্কার হলো, কিভাবে কাজ করে, কিভাবে বা এর জ্বালানিগুলো সংগ্রহ করা হয়, আর কিভাবে এগুলো তৈরি করা হয়, সকল প্রসেস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানাবো এবং আমি নিজে জানবো। তাহলে চলুন এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। অ্যাটমিক বোম যে প্রক্রিয়া কাজ করে তা হলো, যখন কোনো পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় তখন এই পরমাণু থেকে অনেক অনেক বেশি শক্তি বের হয়ে আসে। এখন প্রশ্ন আসে না কেন বের হয়ে আসে? যখন পরমাণুর নিউক্লিয়াস গুলো একত্রিত থাকে তখন এগুলোকে একত্রিত থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়, আর যখন এই নিউক্লিয়াস গুলোকে ভেঙে ফেলা হয় তখন এই শক্তিগুলো বের হয়ে আসে। নিউক্লিয়াস ভেঙে এই শক্তি বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়া। আর এই প্রক্রিয়া সংগঠিত করার জন্য প্রয়োজন হয় ভারী পদার্থ। পরিবেশে এরকম অনেক পদার্থ রয়েছে যাদের মধ্যে এই নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়াটা সংগঠিত হতে পারে। তবে এই সব মৌলিক পদার্থের মধ্যে পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য ও সবচেয়ে সহজে পাওয়া যায় এরকম পদার্থ হলো ইউরেনিয়াম। ফলে অ্যাটমিক বোমে ইউরেনিয়ামের 235 আইসোটোপ ব্যবহার করা হয়। ইউরেনিয়াম পরমাণুতে প্রোটন থাকে 92টি এবং নিউট্রন থাকে 146টি। এদের একত্রিত করলে পারমাণবিক ভর দাঁড়ায় 238.029, যাকে বলে ইউরেনিয়াম 238। সেই সাথে পরিবেশ থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের সাথে থাকে খুবই সামান্য পরিমাণে ইউরেনিয়াম 235 আইসোটোপ, যাতে প্রোটন ঠিকই 92টি থাকে কিন্তু নিউট্রন থাকে মাত্র 143টি, যার ফলে ইউরেনিয়াম 235 খুবই আনস্টেবল। আর এই ইউরেনিয়াম 235 কে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 236 এ রূপান্তরিত হয়, যা আরো বেশি আনস্টেবল। ইউরেনিয়াম 236 এতটাই আনস্টেবল যে যা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে দুটি স্টেবল পরমাণু ক্রিপ্টন এবং বিউটন তৈরি করে, সেই সাথে নির্গত করে আরো প্রচুর শক্তি এবং আরো নতুন 3টি নিউট্রন। আর এই নতুন দুটি নিউট্রন আবারও নতুন ইউরেনিয়াম 235 কে আঘাত করে। এভাবেই একটি চেন রিঅ্যাকশনের সূচনা, ফলাফল বিশাল ভয়ঙ্কর বিস্ফোরণ। সুতরাং অ্যাটমিক বোমার চেন রিঅ্যাকশন বিশাল কোনো বিষয় নয়। এখন প্রশ্ন হলো, কিন্তু তারপরও কেন পৃথিবীর সকল দেশের কাছে অ্যাটমিক বোমা নেই? সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়ামে ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.7%। আর যেখানে এই অ্যাটমিক বোমা তৈরি করার জন্য প্রয়োজন শুধুমাত্র ইউরেনিয়াম 235, ফলে প্রকৃতি থেকে প্রাপ্ত ইউরেনিয়াম থেকে ইউরেনিয়াম 235 আলাদা করতে হয়। আর এটি করার জন্য ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করে একমুখী ব্যারিয়ার দিয়ে প্রবাহিত করা হয়, ফলে অপেক্ষাকৃত হালকা ইউরেনিয়াম 235 238 থেকে আলাদা হয়ে যায়। আবার সেন্ট্রিফিউজ পদ্ধতি ব্যবহার করেও ইউরেনিয়াম 235 থেকে ইউরেনিয়াম 238 আলাদা করা হয়ে থাকে। ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 আলাদা করার থেকেও আরো কঠিন কাজ হচ্ছে সঠিক মাপ ও সঠিক মেটাল দিয়ে একটি ভেসেল তৈরি করা, যেটি ফিউশন বিক্রিয়ার পর নির্গত নিউট্রনকে আটকে রাখবে যেন বেশি পরিমাণে ফিউশন বিক্রিয়া সংঘটিত হতে পারে। সঠিক মাপ এবং সঠিক ম্যাটেরিয়াল দিয়ে ভেসেল তৈরি করার পর থেকে ভেসেলের ভিতর সঠিক পরিমাণে এবং সঠিক কন্ডিশনে ফিউশনেবল মেটাল রাখতে হয় এবং ওই পরিমাণটিকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ম্যাস। এই সুপার ক্রিটিক্যাল ম্যাস এমন একটি পরিমাণ যেখানে অনিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়াস চেন রিঅ্যাকশন সংঘটিত হয়, বিশাল বিস্ফোরণ তৈরি করে এবং ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে। আর এই সুপার ক্রিটিক্যাল ম্যাস বিষয়টি নিয়ে আরো কিছু কথা বলা যাক। অ্যাটমিক বোমার ভিতরে ইউরেনিয়াম 235 এর ক্ষেত্রে সুপার ক্রিটিক্যাল ম্যাস হচ্ছে এমন একটি বিশেষ প্রক্রিয়া যেখানে প্রথমে যে পরিমাণ ফিউশন বিক্রিয়া সংঘটিত হবে পরবর্তী ধাপে এর থেকেও বেশি ফিউশন বিক্রিয়া সংঘটিত হতে হবে। যেমন ধরা যাক, প্রথমে যদি 3টি ফিউশন বিক্রিয়া হয়ে থাকে তার পরবর্তী ধাপে যে 3টি থেকেও বেশি পরিমাণে ফিউশন বিক্রিয়া সংঘটিত হতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমার ক্ষেত্রে পার্থক্য মূলত এই জায়গায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে প্রথমে সংঘটিত হওয়া নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়ার পরবর্তী ধাপে এই বিক্রিয়ার সংখ্যা কমে যায়, অন্যদিকে অ্যাটমিক বোমায় সেই সংখ্যা বৃদ্ধি পায়। যাই হোক, এই সুপার ক্রিটিক্যাল ম্যাস বিষয়টি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন ইউরেনিয়াম 235 এর বিশুদ্ধতা, ঘনত্ব, যেই ভেসেলে রাখা হবে তার শেপ, তাপমাত্রা ইত্যাদি।
এই সবগুলো শর্ত পূরণ করে একটা পারফেক্ট সেটআপ তৈরি করাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। অ্যাটমিক বোমার ভিতরে নির্দিষ্ট ভেসেলে ইউরেনিয়াম 235 সাব ক্রিটিক্যাল ম্যাস অবস্থায় দুটি আলাদা স্থানে অবস্থান করে। এই সাব ক্রিটিক্যাল ম্যাস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে প্রথমে সংঘটিত ফিউশনের তুলনায় পরবর্তীতে সংঘটিত ফিউশনের পরিমাণ কমে যায়। সাব ক্রিটিক্যাল ম্যাস অবস্থায় ইউরেনিয়াম 235 আলাদা করে রাখার পর এদের বাইরে রাখা হয় একটা সাধারণ বোমার কেমিক্যাল। যখনই এই বাইরে থাকা সাধারণ বোমার কেমিক্যাল বিস্ফোরণ করানো হয়, এই সাধারণ বোমার কেমিক্যালের প্রেসারের কারণে ইউরেনিয়াম 235 এর ভেসেল আকার হ্রাস পেতে থাকে। এক সময় আলাদা আলাদা করে রাখা ইউরেনিয়াম 235 একত্রিত হয়ে সুপার ক্রিটিক্যাল ম্যাস তৈরি হয় এবং সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন এক বিশাল বিস্ফোরণ এবং ভয়াবহ বিপর্যয়। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাটমিক বোমা বিস্ফোরণের পর এই অনিয়ন্ত্রিত শক্তি আসে কোথা থেকে? আর এই শক্তি আসে আইনস্টাইনের E=mc² এর সূত্র অনুযায়ী, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তরিত হয়। আপনারা জানলে অবাক হবে, অ্যাটমিক বোমার মধ্যে রাখা ইউরেনিয়ামের মাত্র 0.1% শক্তিতে রূপান্তরিত হয়, আর এতে সৃষ্টি হয় এই বিশাল ধ্বংসযজ্ঞ। আর এটা জেনে আরো অবাক হবেন যে অ্যাটমিক বোমার থেকেও আরো অনেক অনেক গুণ শক্তিশালী হলো হাইড্রোজেন বোমা, যা প্রায় আরো 700 গুণ বেশি শক্তিশালী, যেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। অ্যাটমিক বোমার কনসেপ্ট খুবই সহজ, কিন্তু অ্যাটমিক বোমা তৈরির বিষয়টা মোটেও সহজ বিষয় না। তবে বোমার সর্বশেষ ফলাফল হচ্ছে মানুষের মৃত্যু এবং ভয়াবহ বিপর্যয় এবং বিশ্ব মানবতার চরম বিপর্যয়। তবে সর্বশেষ কথা একটাই, যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা কখনোই মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিন।